একটা সাহিত্য কিভাবে শুধু পুরনো গল্প কপি না করে নিজের মতো করে কথা বলতে শেখে বলুন তো। আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। আমরা দেখব অনুবাদ থেকে রূপান্তরের সেই অসাধারণ জার্নিটা, যার শেষে জন্ম হল বাংলা সাহিত্যের একেবারে নিজস্ব একটা পরিচয়। ভাবুন তো, সেই দেবতা আর বীরদের সব অমর গল্প, যুদ্ধ, আদর্শ, ত্যাগ, এই মহাকাব্যগুলোই তো যুগ যুগ ধরে একটা গোটা সংস্কৃতিকে গড়ে তুলেছে। যেমন ধরুন মহাভারতের এই ছবিটা দেখলে বোঝা যায় কি বিশাল এক সংঘাতের গল্প এটা। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। একটা এত পুরনো গল্প যা লেখা হয়েছে একটা ক্লাসিক্যাল ভাষায়, সেটা কিভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছায়, কিভাবে সেটার মধ্যে আবার নতুন করে প্রাণ আসে, কিভাবে সেটার নিজের একটা আলাদা ভয়েস খুঁজে পায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। আর সেই শুরুটা ছিল মহাকাব্যের যুগ। বলা যায় আমাদের এই অঞ্চলের গল্প বলার আসল ভিত্তিটাই ছিল এটা। তো ভারতীয় মহাকাব্য সাহিত্যের দুটো মেন পিলার বা স্তম্ভ যদি বলি, তাহলে সেটা হলো রামায়ণ আর মহাভারত। দুটোই লেখা হয়েছিল সংস্কৃতে, আর এই দুটো মহাকাব্যই ছিল বাংলা সাহিত্যের একেবারে শুরুর দিকের ইন্সপিরেশন। প্রথমে যদি রামায়ণের কথা বলি, এটা লিখেছিলেন মহর্ষি বাল্মীকি প্রায় খ্রিস্টপূর্ব ৪০০ সালে। ভাবা যায়, সংস্কৃত ভাষায় লেখা, আর এর সাইজটাও কিন্তু বিশাল, ৭টা খণ্ডে প্রায় ২৪,০০০ শ্লোক। আর অন্যদিকে আছে মহাভারত, বেদব্যাসের লেখা। এটা তো আরও বড়, ১৮টা পর্বে ১,০০,০০০-এরও বেশি শ্লোক। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য, মানে এর বিশালতাটা কল্পনা করাও কঠিন। আসলে এর বিশালতাটা বোঝানোর জন্য একটা খুব ফেমাস কথা চালু আছে, যা নেই ভারতে তা নেই মহাভারতে। মানে মানুষের জীবনের এমন কোনো কিছুই নেই যা এই মহাকাব্যের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর পরেই গল্পে একটা দারুণ মোড় আসে। এই মহাকাব্যগুলো শুধু যে সংস্কৃত থেকে বাংলায় ট্রান্সলেট হলো তা কিন্তু নয়, বরং বাংলা ভাষায় এসে এগুলো যেন একটা নতুন জীবন পেল, একটা ক্রিয়েটিভ রূপ পেল। সময়টা ছিল ১৫ শতক। কৃত্তিবাস ওঝা রামায়ণের প্রথম বাংলা অনুবাদটা করলেন। আর ঠিক এখান থেকেই বাংলা সাহিত্যে একটা নতুন মুভমেন্ট শুরু হলো, অনুবাদ সাহিত্যের মুভমেন্ট। এর ঠিক পরেই এন্ট্রি নিলেন চন্দ্রাবতী, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আর তিনি যা করলেন সেটাকে এক কথায় রেভলিউশনারি বলা যায়। তিনি এই সবার চেনা গল্পটাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন। এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাল্মীকির রামায়ণের হিরো কে? রাম। ফোকাসটা ছিল তার বীরত্বে। কিন্তু চন্দ্রাবতীর যে সীতায়ন, তার হিরোইন হলেন সীতা। এখানে ফোকাসটা বীরত্ব থেকে সরে গিয়ে চলে গেল একজন নারীর কষ্ট, তার একাকিত্ব আর নির্বাসনের দিকে। এখানেই বোঝা যায় এটা আর শুধু অনুবাদ রইল না, এটা একটা অসাধারণ নতুন সৃষ্টি হয়ে উঠল। এরপর বাংলা সাহিত্যের গল্পে আরেকটা বড় টুইস্ট এলো। সাহিত্য এবার দেবদেবীর জগৎ থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের ভালোবাসা, তাদের ফিলিংস, এই সব কিছুর দিকে ঝুঁকতে শুরু করল। আর এই পরিবর্তনের মধ্যে দিয়ে জন্ম নিল একটা নতুন জনার বা ধারা, যার নাম প্রণয়োপাখ্যান। এটা এনেছিলেন মুসলিম কবিরা। এই মান্টিক গল্পগুলোতে দেবদেবী নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসার গল্পই ছিল আসল। মানে এই গল্পগুলো দেবতাদের জগৎ থেকে বেরিয়ে এসে মানুষের সম্পর্কের যে জটিলতা, যে প্যাচ, সেগুলো নিয়ে কথা বলতে শুরু করল। আর এটা বাংলার সাহিত্যের জন্য একটা বিশাল বড় স্টেপ ছিল। তো এই যে নতুন একটা সেকুলার সাহিত্যের ধারা তৈরি হলো, এর পেছনে কিন্তু একটা বড় সাপোর্ট ছিল। আর তার মেন সেন্টার বা হাব হয়ে উঠেছিল আরাকান রাজসভা। বলা যায় ক্রিয়েটিভিটির একটা নতুন তীর্থস্থান। আর এই রাজসভারই দুজন কবি বাংলা সাহিত্যের দিকটাই চিরদিনের জন্য বদলে দিলেন। এরা হলেন মহাকবি সৈয়দ আলাওল আর সেকুলার ধারার একেবারে প্রথম দিকের কবি দৌলত কাজী। আরাকান রাজসভার সাপোর্টে এরাই বাংলা সাহিত্যকে একটা নতুন পথে নিয়ে গেলেন। দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি। তার লেখা সতী ময়না ও লোর চন্দ্রানী ছিল পুরোপুরি সেকুলার একটা বাংলা কাব্য। মানে তিনিই প্রথম দেখিয়ে দিলেন যে দেবদেবী ছাড়াও দারুণ সাহিত্য লেখা যায়, যেখানে গল্পের হিরো সাধারণ মানুষ। আর সৈয়দ আলাওল, তাকে তো এই রোম্যান্টিক ধারার সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়। মধ্যযুগের
অন্যতম একজন সেরা লেখক। যদিও তার সবচেয়ে ফেমাস কাজ পদ্মাবতী, যেটা একটা হিন্দি মহাকাব্য থেকে নেওয়া, কিন্তু তিনি শুধু অনুবাদই করেননি। তিনি নীতিশাস্ত্র নিয়ে তোহফা বা সঙ্গীত নিয়ে রাগ ও তালনামার মতো অরিজিনাল বইও লিখেছেন। মানে তার প্রতিভা ছিল বহুমুখী। এই যে বিবর্তনটা হচ্ছিল, এর শেষ পর্যায়ে এসে বাংলা ভাষা নিজেই যেন একটা কালচারাল মিক্সচারের আয়না হয়ে উঠল। তখন দোভাষী পুঁথি নামে একটা লেখার স্টাইল খুব পপুলার হলো। এখানে হতো কি, বাংলা ভাষার সাথে আরবি, ফার্সি শব্দ মিশিয়ে লেখা হতো। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে এই অঞ্চলের সংস্কৃতিতে কেমন একটা মেলবন্ধন তৈরি হচ্ছিল। তবে সাহিত্য যে শুধু রাজসভার ব্যাপার ছিল তা কিন্তু নয়। আউশ ধানের চাষ লাগে ৩ মাস, এর মতো একদম সহজ সরল প্রবাদগুলোই দুছিয়ে দেয় যে সাহিত্য সাধারণ মানুষের রোজকার জীবনের সাথে কতটা জুড়ে ছিল। তো এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যাডাপ্টেশন, রিইন্টারপ্রিটেশন আর নতুন নতুন ইনোভেশনের মধ্যে দিয়ে বাংলা সাহিত্য নিজের একটা শক্তিশালী আর একদম ইউনিক পরিচয় তৈরি করে নিল। আসলে প্রত্যেকটা সংস্কৃতিই তো নিজেকে বোঝার জন্য পুরনো গল্পগুলোকে নতুন করে বলে, তাই না? একবার ভেবে দেখলে হয়, আজকের দিনে আমরা কোন গল্পগুলোকে নতুন করে বলছি।